হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ির ভিতর ঢুকিয়ে দুইটা ছেলেকে বেদরব মারছে আইমান। কারণটা একটু পরে বলছি। আইমান রাগান্বিত কণ্ঠে বলল, এই বল, তোদের বস কে? কে তোদের সব কাজের প্রধান? তখন সেখান থেকে একটা লোক বলে, আমাদের মেরে ফেলেও আমরা বলবো না। তাহলে মর। বলেই আইমান গানটা দিয়ে লোক দুইটার বুক ঝাঁঝরা করে দেয়। রক্তমাখা হাতে লোক দুইটাকে পাঠিয়ে বেরিয়ে দোকানে আসে। ওদিকে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল দিশা। পথে এসেই গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন কি করবে সে? তাই আশেপাশে কোনো গ্যারেজ খুঁজতে থাকে। তখন সামনে একটা গ্যারেজ থেকে ড্রাইভারকে নিয়ে মানুষের হেল্প নিয়ে অনেক কষ্টে গ্যারেজে পৌঁছায়। আইমান তখন বসে একটা ফাইল দেখছিল। কাস্টমার আসা দেখে তাড়াতাড়ি ফাইল লুকিয়ে তার কর্মচারী ইমনকে বলল, দেখ তো আফার কি লাগে। আফা, আপনার কি লাগে? না, আসলে গাড়িতে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না, স্টার্ট হচ্ছে না। আপনি কোনো টেনশন করবেন না, আমি হাত দাও মাত্রই স্টার্ট হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি দেখুন, আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, যেতে হবে। আফা, আপনি বসেন, আমি 10 মিনিটে ঠিক করে দিচ্ছি। ওকে, প্লিজ তাড়াতাড়ি করুন। আইমান ইমনকে নিয়ে কাজ শুরু করলো। দেশে খেয়াল করলো এতটা স্মার্ট একটা ছেলে গাড়ি মেকানিকের কাজ করে। আইমান লম্বায় পুরাই 6 ফুট, চুলগুলো কপালের কাছে এসে পড়ে। সব মিলিয়ে পুরাই শিরো লোক। ওদিকে আইমান গাড়িটা স্টার্ট করে দিশার কাছে আসলো। আফা, আপনার গাড়ি ঠিক হইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা, আপনাকে দেখলে তো গ্যারেজের মেকানিক মনে হয় না? তো কি মনে হয় আফা? মনে হয় আপনি কোনো হিরো। ছি, কি বলেন, লজ্জা দিবেন না। এরপর দিশা চলে যায় আর আইমান সেখানে দাঁড়িয়ে মুচকি হাসে। আবার ফাইল দেখা শুরু করে। দিশা বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বিশাল বড় বিজনেসম্যান। বাবা মায়ের আদরেই ছোটবেলা থেকে ঐশ্বর্য আর প্রাচুর্যে বড় হয়েছে দিশা। তার বন্ধুর বার্থডে পার্টি আজ, তাই সেখানেই যাচ্ছে। ওদিকে তার বাবা অফিসে বসে আছেন। আইমান সারাদিন গ্যারেজ থেকে বিকেলবেলা বাসায় ফিরেই মাকে খেতে দিতে বলে। এরপর আইমান ফ্রেশ হতে ওপরে চলে যায়। যখন ফিরে আসে তখন তার মা বলে, কিরে আইমান, তুই সারাদিন কি কাজ করিস যে বিকালবেলায় এত ক্লান্ত হয়ে ফিরিস? তোকে এত কষ্ট করে লেখাপড়া করালাম, এত বড় একটা চাকরি করালাম, তুই এই কাজ করার জন্য? আরে মা, এটা ওই কাজেরই একটা অংশ। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন সফল হতে পারি। আমার দোয়া সবসময় তোর উপর আছে বাবা। আয়, এবার খেয়ে নিবি। এরপর আইমান খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে ল্যাপটপ অন করে অফিসে কল করে। তার বস তখন তার কলের জন্যই অপেক্ষায় ছিলেন। তিনি বললেন, আইমান, তোমার কাজ কত দূর? স্যার, আমি হাইওয়ে রোডেই একটা গ্যারেজ খুলেছি, সেখানে সবসময় নজরদারি করছি। যদি এই দিক দিয়ে কোনো পাচার হয় আমি ধরতে পারবো স্যার। তাহলে অনেক ভালো করেছো। এখন একটা কাজ শোনো। জি স্যার, কি কাজ বলেন? আমাদেরকে সবার প্রথমে ওই লোকগুলোকে ধরতে হবে যারা পাচার কাজের সাথে জড়িত। না হলে আমরা যতই তাদের কর্মচারী ধরি না কেন, তারা নতুন কর্মচারী নিয়োগ দিবে। তাই সবার প্রথমে বড় মাথাটাকে ধরতে হবে। তাই তুমি খুব সতর্কতার সাথে কাজ করতে হবে যাতে আমরা ওই মাথাটাকে ধরতে পারি। স্যার, লোকগুলো কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমি 2টাকে গুলি পর্যন্ত করেছি, কিন্তু তাদের বসের নাম বলে নাই। বলে মারলে মেরে ফেল, আমি আমার বসের নাম বলবো না। এটা ওদের কাজেরই নিয়ম। তুমি ওদের মুখ থেকে ওদের বসের নাম বলাতে পারবে না। তুমি শুধু ওদেরকে আটকাও আর ওদের বসের খোঁজ নাও। ওরা জীবনও বলবে না তাদের বসের নাম। ওকে স্যার, আমি সব কাজ করছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওদের ধরে তারপর শান্ত হব। তোমার উপরে আমার ভরসা আছে আইমান। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, তুমি রেস্ট নাও। ওকে স্যার, কোনো কিছু হলে আপনাকে ইনফর্ম করে দেব। ওকে বাই। এরপর আইমান পাড়ি দেয় ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। কিন্তু আজ সে গ্যারেজে যাবে না, আরও একটা জায়গায় যাবে। জায়গাটা খুবই ভয়ঙ্কর। আইমান বুকে প্রচণ্ড সাহস নিয়ে বেরিয়ে পড়ে সীমান্ত এলাকা। চারিদিকে পাহাড় আর বন জঙ্গলের মাঝখানে কয়েকটা গ্যাংয়ের বাস। এদের মধ্যে একটা গ্রুপের সাথে তার কথা হয়েছে।
সেখানে গেল, গিয়ে তার লিডারের সাথে দেখা করবে। জায়গাটাতে নেশা দ্রব্যের দুর্গন্ধে আইমানের মাথাটা নষ্ট করে দিচ্ছিল, কিন্তু তাকে এখন শান্ত থাকতে হবে। তাই সে লিডারের কাছে গিয়ে বলল, হ্যালো মিস্টার, আপনার নাম কি? আমার নাম দিয়ে তোমার কাজ কি? এর চেয়ে বলো কাজ কি? কাকে মার্ডার করতে হবে, কাকে গুম করতে হবে, এমনভাবে মারবো কেউ টেরও পাবে না। ভাই, আমার কাউকে খুন করা লাগবে না, কাউকে গুমও করা লাগবে না। আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। সবাই একসঙ্গে হেসে উঠল আইমানের কথা শুনে। তোরা শুনেছিস এই লোকটা আমাদের সাথে কথা বলতে এসেছে? তো কে ভাই তুমি? আপনাদের সাথে না 1 সপ্তাহ আগে আমার কথা হয়েছিল। আমি আইমান খান। কথাটা শুনতেই লিডারের গলা শুকিয়ে যায়, ভয় ভয় বলে, সরি স্যার, আমরা বুঝতে পারিনি, আপনি তো বলে আসতে পারতেন। প্লিজ বসুন। আইমান একটা চেয়ারে বসে বলতে শুরু করে, যে জন্য তোমাদের কাছে এসেছিলাম সেটা বলি। তোমরা তো এই এলাকার প্রতিটা কোণা খুব ভালো করে চিনো, তা তোমরা কি বলতে পারবে এই এলাকার টিসি গ্যাং কোনটা? কথাটা শোনা মাত্রই উপস্থিত সবাই কাঁপতে শুরু করলো। আরে ছাড়, আপনি কি আমাকে মারার প্ল্যান করে এখানে এসেছেন? আপনি জানেন ওরা কতটা ভয়ঙ্কর? আপনি যে এখানে এসেছেন, হয়তো তারা এতক্ষণে জেলে গেছে। এই এলাকার প্রতিটি কোণায় কোণায় তারা তাদের লোককে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিদেশ থেকে যত প্রকার পাচার হয় এই দিকে দিয়েই হয়। আমরা তো শুধু এখানে সামান্য কাজ করি। তোমাদের কিছুই করা লাগবে না, তোমরা শুধু আমাকে ওদের ইনফরমেশনটা দাও। প্লিজ স্যার, আমরা আপনার পায়ে ধরছি, আপনি এই কাজ আমাকে দিয়ে করাবেন না। ওরা সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে। তোমার কোনো ভয় নেই, তুমি আমার হয়ে কাজ করো, তোমার সেফটির দায়িত্ব আমি নিব। আপনার মতো অনেকে ওকে ধরতে এসেছে, অফিসার এখানে এসেছেন, কিন্তু কেউ তাকে কিছু করতে পারে নাই। ওরা 1-2 জন না যে আপনি ধরে ফেলবেন, শত শত লোক তাদের হয়ে কাজ করে, তাদেরকে ধরা অসম্ভব। তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ওদের কারণে যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে। আমিও তো নিজের জীবনে ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আমাদের ছোট্ট ছোট্ট স্যাক্রিফাইস যদি অনেক বড় বড় আসামিদের ধরতে সাহায্য করে, তাহলে ক্ষতি কি? স্যার, আপনি যতটা সোজা মনে করছেন এই বিষয়টা ততটা সোজা নয়। ওরা এতক্ষণে হয়তো আপনার মৃত্যুর ফাঁদ রেডি করে ফেলেছে। আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে যান, নয়তো আপনাকে ওরা মেরে ফেলবে। ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আবার যদি আসি তাহলে তোমাদেরকেও ধরে নিয়ে যাব। আপনারা তো আমাদের মতো ছোট ছোট আসামিদেরকে ধরতে পারবেন, কিন্তু ওই বড় বড় সন্ত্রাসীদের আপনারা কিভাবে ধরবেন? আপনাদের পক্ষে ধরা তো সম্ভব নয়। আমরা তো সামান্য কিছু টাকার জন্য এই কাজগুলো করি, কিন্তু ওরা মিলিয়ন মিলিয়ন টাকা আত্মসাৎ করে। ওদের কাছে আমরা এখনো শিশু। তাই তো বলছি, তোমরা আমাকে সাহায্য করো, আমরাও ওদেরকে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে পুলিশ ফোর্স সহ আর্মি সহ সকল আইনি ফোর্স আছে। তোমরা শুধু আমাকে সাহায্য করো ওদের ইনফরমেশন দিয়ে। তা আমার পক্ষে সম্ভব নয় স্যার, আপনি এখান থেকে বেরিয়ে যান। আইমান বুঝতে পারল এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে বেরিয়ে আসলো। জঙ্গলের রাস্তা দিয়েই হাঁটছিল, তখন হঠাৎ করে দেখতে পেল কয়েকটা লোক তার দিকে এগিয়ে আসছে। আইমান বুঝতে পারল এরা তাকেই ধরার জন্য আসছে, তাই আইমান প্রস্তুত হয়ে গেল। সে নিজের গানটা বের করে কিছুটা আড়ালে চলে গেল। লোকগুলো এসে তাকে খুঁজতে লাগলো। তখন আইমান পিছন থেকে একটার মাথায় গুলি করে সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। 6-7 জন লোক ছিল, সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। সবাই একই সাথে আইমানকে খুঁজতে থাকে, কিন্তু আইমান বুঝতে পারল এদের সাথে সে পেরে উঠবে না। তাই সে তাড়াতাড়ি করে পাহাড়ের চূড়া দিয়ে চলে আসে। ফিরে আসলো, তারপর গ্যারেজে এসে দেখলো ইমন গ্যারেজ খুলে বসে আছে। একটু পর সেখানে একটি ট্রাক আসলো টায়ার ঠিক করাতে। ইমন গিয়ে টায়ারের ফাঁক দিয়ে দেখলো উপরে কি আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তখন আইমান কিছুটা বুদ্ধি করে টায়ার খোলার নাম করে জোরে একটা রড দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে ট্রাকের উপরে বাঁধা রশিটা ছিঁড়ে যায়। কিছু কাঁচা মালের সাথে কয়েকটা বক্স ও মাটিতে পড়ে যায়। এটা দেখার পর ট্রাক ড্রাইভার তাড়াতাড়ি আসে, এসেই আইমানকে ধাক্কা দিয়ে বলে,
আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, টায়ার খুলতে গিয়ে জোরে ধাক্কা দিতেই ওটা ছিঁড়ে গেছে। আমি এখনই সব তুলে দিচ্ছি। বলেই আইমান লাফ দিয়ে উপরে উঠে সঙ্গে সঙ্গে ট্রাক ড্রাইভার আইমানকে নামাতে চায়। ততক্ষণে আইমান উপরে উঠে গেছে। উপরে উঠে দেখলো কয়েকটা বিদেশি মদের বোতল। নিচে আছে ট্রাক ড্রাইভার। তাড়াতাড়ি উপরে উঠে আইমানকে ধাক্কা দিয়ে বলল, আমি তো নিজের কাজ করছি। বলেই আইমান লোকটাকে একটা লাথি দিয়ে নিচে ফেলে দিল। লোকটা উল্টে নিচে পড়ে। তখন ড্রাইভার আর ড্রাইভারের সাথে থাকা লোক দুইজনে দুইটা ছুরি বের করে, তখন আইমান নিজের পকেটে থাকা গান বের করে লোক দুইটাকে গুলি করে পায়ে। দুইটা লোকই চিৎকার করে লাফাতে থাকে। পা দিয়ে অনবরতই রক্ত বের হচ্ছিল। এরই মধ্যে ইমন রশি নিয়ে এসে তাড়াতাড়ি করে লোক দুইটাকে বেঁধে ফেলল। লোক দুইটা চিৎকার করতে থাকে পায়ে গুলি লাগা অবস্থায়, কিন্তু আইমান একটা রড দিয়ে নিয়ে লোক দুইটাকে মারতে শুরু করে। বল তোদের লিডারকে, কে তোদেরকে পাঠিয়েছে? লোক দুইটা তখন চিৎকার করে বলে, টাকার জন্য তোরা সমাজকে ধ্বংস করবি, আজকেই তোদের শেষ দিন এই পৃথিবীতে। তখন আইমান লোক দুইটাকে কারেন্টের দুইটা তার এনে শক দিতে থাকে। লোক দুইটা চিৎকার করতে থাকে, কিন্তু তাদের মুখ থেকে কথা বের করা সম্ভব হয়নি। লোক দুইটা মারা গেল সাথে সাথে, কিন্তু তাদের লিডারের নাম বলল না। এদের কার্যকলাপের অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল আইমান। এরা নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু তাদের বসের নাম বলে না। আইমান তখন তার বসকে কল করে। আইমান, কি হয়েছে? স্যার, একটা ট্রাক ভর্তি নেশার দ্রব্য আমরা ধরেছি। লোক দুইটাকে মার্ডার করেছি। এখন এইটা আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওকে, গুড ওয়ার্ক। তোমরা একটু ওয়েট করো, আমি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিচ্ছি। ওরা গিয়ে এটা নিয়ে আসবে। ওকে স্যার, একটু তাড়াতাড়ি করেন, যে কেউ এসে যেতে পারে। ওকে, আমি এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। একটু পর সেখানে পুলিশ এসে যায়, এসে ট্রাকটাকে জব্দ করে নিয়ে যায়। আইমান তখন কিছুটা শান্ত হয়ে বসে। ওদিকে টিসি গ্রুপের লিডার পরপর 4 জন লোককে খুন হওয়ায় আরও প্রায় 2 কোটি টাকার মালামাল জব্দ হয় প্রচণ্ড রেগে যায়। সামনে তার বিশ্বস্ত সকল লোক। কেউই অফিসার যে আমার সকল কাজ নষ্ট করে দিচ্ছে, ওকে আটকাতে হবে। তখন টিসি এর সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল রবি। বলে উঠল, স্যার, আমার যতদূর মনে হচ্ছে অফিসারটা আমাদের সকল বিষয়ে খবর রাখছে আর সুযোগ পেলেই আঘাত করেছে। আমাদেরকে যে করেই হোক আটকাতে হবে, না হলে আমাদের কোটি কোটি টাকার লস হয়ে যাবে। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি স্যার কি করা যায়। রবি, তোমার উপরে আমার সব ভরসা। তুমি আমার একমাত্র বিশ্বস্ত। তুমি যে করেই হোক ওই অফিসারটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। ওকে যে করেই হোক শেষ করতে হবে, নইলে আমাদের সব কিছু একে একে ধ্বংস করে দিবে। ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখছি বিষয়টা। এরপর রবি বেরিয়ে যায় আর টিসি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কি করবে। কে এই অফিসার, কে তার এত টাকা ধ্বংস করছে, কিন্তু সে কোনো খবরই পাচ্ছে না ওই অফিসার সম্পর্কে। তখন সে আরও কয়েকটা ইনফরমার লাগিয়ে দেয় ওই এলাকায়, যাতে আইমানের সব খবরাখবর পায়। ওদিকে দিশা আর তার বন্ধু মিলে প্ল্যান করছে তারা কোথাও পিকনিকে যাবে। দিশা ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করে, তার রহস্য ও রোমাঞ্চ এসব কিছু ভালো লাগে। তাই সে মিলিকে নিয়ে প্ল্যান করছে হাইওয়ে রোডের পাশে জঙ্গলে তারা তাঁবু খাটিয়ে থাকবে। তখন মিলি ভয় পেয়ে বলে, দিশা, তুই এসব কি বলছিস? জঙ্গলের ভেতরে রাতের বেলা কত খারাপ লোক থাকে, কত ভয়ঙ্কর জীবজন্তু থাকে, এদের মধ্যে তুই কিভাবে থাকবি? আরে, এটাই তো রহস্য, এটাই তো রোমাঞ্চ। যদি রহস্য, রোমাঞ্চ আর কিছুটা ভয় না পেলেন, তাহলে লাইফে কি আছে বন্ধু? তাই বলে এত রাতে জঙ্গলে? না না, আমি জঙ্গলে যাব না, তুই অন্য কোথাও প্ল্যান কর। আমি যখন বলে ফেলেছি জঙ্গলে যাব, তাহলে জঙ্গলে যাব, এর বাইরে কোথাও না। তোর ইচ্ছে হলে আমার সাথে যাবি, না হলে নাই। আরে দোস্ত, এরকম করিস কেন? ভয় লাগে তো জঙ্গলে। ভয় পেলে কি আর বড় হতে পারবি? পারবি না দোস্ত, পারবি না।
আইসি আমার বড় দাদি। কাল সন্ধেবেলায় চলে আসিস, যাবো দুজন। তোর আব্বু কি রাজি হবে? আরে আব্বু রাজি হবে না কেন? কোনো সমস্যা নেই, আমি যেটা বলি আব্বু সব সময় আমার কথা শোনে। ওকে, তাহলে চল। আমার কিন্তু এখনো ভয় করছে। দিশা এবার রেগে গিয়ে বলে, ভয় পেলে চলবে না দোস্ত, আর বেশি ভয় পেলে তুই বাদ দে, আমি একাই যাব। আরে আমি কি যাব না বলেছি? শুধু বলেছি ভয় করে, যদি জঙ্গল থেকে বাঘ বের হয়ে খেয়ে ফেলে। হুম। হুদাই ভয় পাচ্ছিস? ওই জঙ্গলে বাঘ নেই। বাঘ নাই তো কি হয়েছে? হুম, অন্য জীবজন্তু আছে তো। দূর, তোকে আমি নিবই না। আচ্ছা যা, তোর জন্য না হয় বাঘের পেটে গেলাম। ওদিকে সন্ধ্যার সময় গ্যারেজ বন্ধ করে একটা কাজে যাওয়ার প্ল্যান ছিল আইমানের, কিন্তু গ্যারেজ বন্ধ করে যখনই বের হতে যাবে তখনই একটা লোক, কালো চাদর পরা লোক আসে তার কাছে। এসেই তাকে টান দিয়ে গ্যারেজের ভিতরে নিয়ে গ্যারেজটা বন্ধ করে দেয়। আইমান তখন কিছুটা ভয় পেয়ে বলে, এই কে আপনি, আর আমাকে এভাবে টানছেন কেন? এবার লোকটা চাদরটা সরালো। আইমান দেখলো এটা আর কেউ নয়, ওই সকালে যে লিডারের সাথে দেখা করতে গিয়েছিল এটা সেই লোক। আইমান অবাক হয়ে প্রশ্ন করলো, আরে তুমি এখানে কি করো? স্যার, সকালে আপনি আমার কাছে গিয়েছিলেন ইনফরমেশন এর জন্য, কিন্তু ওখানে আমি আপনাকে কিছুই বলতে পারতাম না, কারণ আমার গ্রুপের মধ্যে অনেকে আছে যারা ওদের সাথেও কাজ করে, তাই আমি আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। এখন আপনাকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। ওকে, কি ইনফরমেশন বলো? স্যার, আপনি যে টিসি গ্রুপের সাথে দেখা করতে চাচ্ছেন, ওরা খুবই ভয়ঙ্কর গ্রুপ। ওদের আন্ডারে প্রায় 3 শতাধিক লোক কাজ করে, শুধু দেশের ভিতরে আর দেশের বাইরে তো অগণিত। ওদের এই এলাকার সব কিছু কন্ট্রোলে আছে। আপনি যদি রবিকে ধরতে পারেন তাহলে টিসি গ্রুপের প্রধানকে ধরা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তবে ওই রবিকে ধরা অসম্ভব, ওর সাথে সব সময় 10 থেকে 12 জন লোক থাকে, সবাই বাড়াবাড়ি এবং সন্ত্রাসীতে এই এলাকার সবাই থেকে এগিয়ে। কোথায় পাবো ওই রবিকে? স্যার, রবিকে পেতে হলে আপনাকে ওত পেতে থাকতে হবে। রবি কখন আসে, কোথায় আসে কেউ বলতে পারে না, তবে ও মাঝে মাঝে বড় বড় কন্ট্যাক্ট এর সবাই এখানে আসে। তোমার কাছে কি রবির কোনো পিক আছে যার মাধ্যমে আমি রবিকে চিনতে পারবো? হ্যাঁ আছে স্যার। গ্যাং লিডারটা তার ফোন থেকে একটা পিক এনে আইমানকে দেখায়। আইমান পিকটা দেখেই কিছুটা ভয় পেয়ে যায়। লোকটার কাঁধ অবধি চুল আর দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল, যে কেউ একে দেখলে ভয় পেয়ে যাবে। স্যার, এই হচ্ছে রবি, টিসি গ্রুপের প্রধানের একদম বিশ্বস্ত লোক। ওকে ধরতে পারলেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, আমাকে তুমি ওই রবিকে ধরতে সাহায্য করবে? স্যার, আমি সাহায্য করব আপনাকে, তবে আপনাকে আমার নামটা গোপন রাখতে হবে, নইলে আমাকে ওরা মেরে ফেলবে। তোমার কথা কেউ জানবে না, তুমি শুধু ওদের সব ইনফরমেশন আমাকে সময় মতন জানাবে। ওকে স্যার, আমি এই অপরাধ জগতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। আমি চাই এখান থেকে বেরিয়ে যেতে, সুন্দরভাবে বাঁচতে, কিন্তু এটা সম্ভব না। ওকে, তোমাকে আমি কাজ দেব, তুমি আমার সাথে কাজ করবে, সমাজ থেকে অপরাধীদেরকে মুছে ফেলতে আমাকে সাহায্য করো। ওকে স্যার, এখন আমি যাই, প্লিজ আমার কথা কাউকে বলবেন না। তুমি কোনো চিন্তা করো না, সাবধানে যাও, তোমার কথা কেউ জানবে না। এরপর ওই গ্যাং লিডারটা চলে গেল, আর আইমান সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিভাবে ধরা যায় ওই রবিকে, কিভাবে রবিকে ধরে ওই ডিসি গ্রুপের প্রধান সব ইনফরমেশন নেওয়া যায়। সেজন্য সে ইমনকে কল করলো। ইমন সবেমাত্র বাসায় গিয়ে পৌঁছেছে। আইমানের কল দেখে রিসিভ করে। জি স্যার, বলুন। ইমন, তুমি কাল সকাল সকাল একবার আমার বাসায় আসবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব। এরপর আইমান নিজের বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিনই সকাল হতেই ইমন এসে আইমানের বাসায় পৌঁছায়। আইমান তখন বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। ইমনকে দেখে নিজের রুমে নিয়ে এসে বলে, ইমন, তোমাকে এখন থেকে অনেক বড় বড় কাজ করতে হবে, অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হবে, অনেক বড় সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। তুমি কি প্রস্তুত এসব মোকাবেলা করতে?
স্যার, আমি সবসময় নিজের জীবন দিতে প্রস্তুত আছি। স্যার, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। আপাতত তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু এই রবি নামক ছেলেটাকে খুঁজতে থাকো। তোমার যত ইনফর্মার আছে সবাইকে এই ছবিটা পাঠিয়ে দাও, যে করে হোক ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আইমান নিজের ফোন থেকে রবির ছবিটা ইমনের ফোনে দিল। ইমন সঙ্গে সঙ্গে তার যত ইনফর্মার আছে সবাইকে পাঠিয়ে দেয় ছবিটাকে। দিলে সবাই রবিকে খুঁজতে লাগলো। ওদিকে দিশা ব্রেকফাস্ট করতে বসেছে তার বাবার সাথে। তখন দিশা তার বাবাকে বলল, বাবা, আজ আমি আমার বান্ধবী মিলিকে নিয়ে এক জায়গায় পিকনিকে যাচ্ছি, কাল সকালে চলে আসবো। আই লাভ ইউ বাবা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। এরপর দিশার বাবা বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। তখন দিশার মা এসে দিশার কান ধরে বলে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো ছেলেদের মতো তুই কি ছেলেদের মতো ভাবভঙ্গি করিস? হাই মা, ছাড়ো তো, লাগছে। আর আমি আমার ফ্রেন্ড নিয়ে পিকনিকে যাব, কোনো ছেলে নিয়ে না। তা কোথায় পিকনিকে যাওয়া হচ্ছে শুনি? তখন দিশা অনেকটা উৎসুক হয়, তার মাকে বলে, মা, হাইওয়ের পাশে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটায় আমি আর মিলি আজ রাতে ট্রেন্ডে দিয়ে থাকবো। মেয়ের কথা শুনে দিশার মা কঠিন দৃষ্টিতে বলে ওঠে, দিশা, তুই এটা কি বললি? জঙ্গলে থাকবি? কত খারাপ লোক থাকে ওই জঙ্গলে, ওই জায়গায় তুই যাবি? যদি কোনো বিপদ হয় খবরদার, তুই ওই জায়গায় যাবি না। আরে মা, বিপদ হবে না। আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলে থাকাটাই হলো অ্যাডভেঞ্চার। লাইফে অ্যাডভেঞ্চার না হলে কি লাইফের মজা আছে? কিসের অ্যাডভেঞ্চার? কোনো অ্যাডভেঞ্চারের দরকার নেই, ঘরে বসে থাক। আমি তোর বাবাকে বলছি, পিকনিকের নাম করে জঙ্গলে যাওয়া হচ্ছে। প্লিজ 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 মা, এরকম করো না। তুমি কোনো চিন্তা করো না, আমি আর মিলি সাবধানেই থাকবো। তুই কেন বুঝছিস না মা? তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়। তুই এভাবে সব সময় ছেলেদের মতো ঘুরে ফিরে বেড়াস, আর এখন তুই জঙ্গলে যাচ্ছিস। যদি কোনো বিপদ হয়, জঙ্গলে কত খারাপ লোক থাকে তুই জানিস। ওদের পাল্লায় পড়লে তোকে আর আমরা ফিরে পাবো না। মা, তুমি হোদাই কেন চিন্তা করছো? কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। আর কিছু হলে তো তোমরা আছো, আমাকে বাঁচিয়ে নেবে। তোদের বাপ বেটির যা ইচ্ছে তাই কর, শুধু আমাকে বলতে আসিস না কিছু হলে। দিশার মা রাগ করে উপরে চলে গেল আর দিশা সেখানে বসে খেতে শুরু করলো। এরপর ফোনটা হাতে নিয়ে মিলিকে কল করলো। মিলি তখন শুয়েছিল। দিশার কল থেকে ঘুম ঘুম চোখে ফোনটা ধরে। কি হয়েছে দোস্ত? এই কুর্তি, কোথায় তুই? আরে দোস্ত, আমি তো এখনো বাসায় ঘুমাচ্ছি। কুর্তি হারাবি? তুই আমাকে তাড়াতাড়ি উঠতে বলে তুই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এই এক্ষুনি উঠ, না হলে ফোনের ভিতর দিয়ে গিয়ে লাগতে দিব। কতবার বলেছি তাড়াতাড়ি উঠতে? আজকে একটা অ্যাডভেঞ্চার আছে, শপিং মলে যেতে হবে, কত কিছু কিনতে হবে। ওকে দোস্ত, আরো 20 মিনিট ঘুমাই, এরপর উঠবো। আমি কিন্তু এখন তোর বাসায় চলে আসবো, এসে তোকে ফোন করবো। 10 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আয়। তুই কি আমাকে শান্তিতে কি একটুও ঘুমোতে দিবি না? ঘুমাতে দেব যখন তুই জামাইয়ের বাড়ি যাবি তখন। এখন তাড়াতাড়ি চলে আয়। ওকে দোস্ত, উঠছি। উঠছি না, তাড়াতাড়ি ওঠ। আমি ভিডিও কল দিচ্ছি, তুই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। আমি ব্রেকফাস্ট করছি, আমার সাথে তোকে ব্রেকফাস্ট করতে হবে। দোস্ত, এত তাড়াতাড়ি তো পারবো না। পারবি না মানে? তাড়াতাড়ি আসতে বলেছি না? ওকে দোস্ত, জাস্ট 15 মিনিটে আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। একটু পর মিলি চলে আসে দিশার বাড়িতে। দিশা আর মিলি শপিং করতে বাইরে চলে যায়। গিয়ে অনেক কিছু কেনে রাতে রান্না করার জন্য। একটা মুরগি কিনতে যাবে। দিশা তখন মিলিকে বলে, দোস্ত, তুই জ্যান্ত মুরগি দিয়ে কি করবি? তোর মাথা আবার মুন্ডু করবো, এটা দিয়ে বারবিকিউ করে তারপর জঙ্গলের মধ্যে খাবো, সেই মজা হবে। ও দোস্ত, তোর তো মাথায় অনেক বুদ্ধি, সেই মজা হবে। আরো 2-1 জন হলে অনেক মজা হতো। তো জামাইকে ডেকে নি, একসাথে বসে খাবো। জামাই কই পাবো? দোস্ত, তুই পারলে একটা জামাই খুঁজে দে। আরে দোস্ত, আমার নিজেই জামাই নেই, আর তোকে কি জামাই এনে দেবো? তাহলে আর কি করার, 2 জন মিলে যাই
আর বারবিকিউ খাই। এরপর দুজনে বাসায় এসে রেডি হতে শুরু করে। বিকেলে বেরিয়ে পড়বে তারা। ওদিকে ইমন আর আইমান গ্যারেজে বসে আছে। তখন ইমনের একটা ইনফর্মার কল করে ইমনকে জানায় যে 2 দিন পর অনেক বড় একটা ডিল হবে এই সীমান্তে, সেখানে রবিও থাকবে। ইমন সঙ্গে সঙ্গে আইমানকে খবরটা বলে। আইমান ইমনকে বলে, এটাই সুযোগ ইমন রবিকে ধরার জন্য। এই সুযোগেই আমাদের বাজিমাত করতে হবে। কিন্তু স্যার, আমরা তো মাত্র 2 জন, আর আমরা তো অন্য কারোর হেল্পও নিতে পারবো না। ছদ্মবেশ ধরে আছি, পুলিশকেও তো সাথে নিতে পারবো না, ওরা তো অনেক লোক থাকবে। ইমন, আমরা এখন নিজেদের মাথা খাটিয়ে ওদেরকে ধরবো, শক্তির জোরে নয়। তাই প্রস্তুত হয়ে নাও, 2 দিন পরে জীবন মৃত্যুর খেলায় নেমে পড়তে হবে। আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত স্যার। এটাই চাই ইমন, তোমার মধ্যে কনসেন্ট্রেট আছে। তুমি অনেক ভালো কিছু করতে পারবে একদিন। তুমি আমার থেকে অনেক বড় হবে। আমি আপনার থেকে বড় হতে চাই না স্যার, আপনার ছায়া হয়ে আপনার পাশেই চিরদিন থাকতে চাই। ওকে মাই ব্রাদার। এরপর আইমান আর ইমন প্রস্তুত থাকে সেই দিনের জন্য, যেদিন তারা রবিকে ধরবে। ওদিকে মিলি আর তিশা বেরিয়ে পড়েছে। সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি, তাই তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতরে এসে তাদের তাঁবুটা ঘিরে নেয়। ওদিকে সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়ে আইমান নিজের গানটা নিয়ে, সাথে একটা টর্চ লাইট নিয়ে। আজকে সে পুরো জঙ্গলটা লুকিয়ে লুকিয়ে ঘুরে দেখবে, আর ঘুরে দেখবে গ্রুপের লোকগুলোর আস্তানা, কে কোথায় থাকে সব কিছুই দেখে নিলে পরে তার কাজ করতে সুবিধা হবে। দিশা আর মিলি সন্ধ্যার পরপরই নিজেদের আনা লাইটটা লাগিয়ে দেয় উপরে। এরপর কাঠ সংগ্রহ করে আগুন ধরিয়ে দেয়। মোরগটা বারবিকিউ করতে শুরু করে। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত আওয়াজের কারণে দারুণ এক অনুভূতি হচ্ছিল দিশার। ওদিকে মিলি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মরছে। দোস্ত দেখ, কি যেন ডাকছে, আমার খুব ভয় করছে। আরে পাগল, এটা ঝিঝি পোকার ডাক। একটুতেই ভয় পেয়ে গেলে জীবনে অ্যাডভেঞ্চার করবে কি করে? অ্যাডভেঞ্চারের দরকার নেই দোস্ত, আমি চলে যাই, আমার খুব ভয় করছে। দিশা এবার রাগী গলায় বলে, যা, এই জঙ্গলের মধ্যে গিয়ে মর, চুপচাপ ট্রেনের ভিতরে গিয়ে বসে থাক, আমি বারবিকিউ করে নিয়ে আসছি। এই সময় জঙ্গলের এই রাস্তা দিয়ে কিছু ছেলে যাচ্ছিল। তারা হঠাৎ করে জঙ্গলের মধ্যে 2টি মেয়েকে দেখে অবাক হয়। কয়েকটা ছেলে মিলি আর দিশার ট্রেনকে ফলো করে তাদের দিকে এগিয়ে আসে। ওদিকে আইমান ঘুরতে ঘুরতে ওই দিকেই আসছিল। দিশা তখন বারবিকিউ করতে ব্যস্ত, আর তার সেদিকে খেয়াল নেই যে তার দিকে কয়েকটা ছেলে এগিয়ে আসছে। তখন ছেলেগুলো একদম দিশার কাছে চলে আসে। এসে দিশাকে একটা ছেলে বলে ওঠে, কি মামুনি, এত রাতে জঙ্গলে কি করো? দিশা হঠাৎ করেই এত ছেলেকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তার অদ্ভুত দৃষ্টি নিয়ে দিশার দিকে তাকিয়েছিল। তাদের গা থেকে মাদক দ্রব্যের বিচ্ছিরি গন্ধ আসছিল। দিশা কি করবে বুঝতে পারছিল না। সে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প বলে। কিন্তু ছেলেগুলো দিশার দিকে চিৎকার শুনে হাসতে শুরু করে। চিৎকার করো, যত ইচ্ছে চিৎকার করো, কোনো লাভ নেই। কারো সাহস নেই এই সময় এই রাস্তা দিয়ে আসার। আসো আমরা সবাই মিলে পার্টি করি। ওদিকে মিলি এইসব দেখে কান্না করতে শুরু করে আর চিৎকার করে শুধু হেল্প হেল্প বলছিল। আইমান তখন দিশাদের অনেকটা কাছে চলে এসেছে। রাতের বেলা তাই স্পষ্ট 2টা মেয়ের চিৎকারের আওয়াজ শুনে সে ভাবতে লাগলো, এত রাতে এখানে মেয়েরা চিৎকার করছে কেন? হয়তো তারা কোনো বিপদে পড়েছে, একটু এগিয়ে গিয়ে দেখি। আইমান দিশার দিকে এগোতে লাগলো। ওদিকে ছেলেগুলো দিশা আর মিলির একদম কাছে চলে এসেছে। তারা দিশার হাত ধরার চেষ্টা করে আরেকটা ছেলে গিয়ে মিলির বাহু চেপে ধরেছে। মিলি আরো জোরে চিৎকার করে উঠে, আরে কিছু করার আগে এত চিৎকার করলে কিছু করলে কি হবে বুঝতে পারছিস তোরা? কথাটা বলেই সব ছেলেরা একসাথে হেসে উঠল। ওদিকে আইমান এসে এই অবস্থা দেখে নিজের গানটা বের করে ছেলেগুলোর সামনে যায়। গিয়ে দেখে এ তো সেই দিনের ওই মেয়েটা। আইমান ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এখানে কি হচ্ছে? যাই হোক, তাতে তোর কি এসেছে? এখানে হিরোগিরি দেখাতে এখান থেকে সরে যা, না হলে একদম শেষ করে দেব। কে কাকে শেষ করে তা একটু পরে দেখতে পাবি। বলেই আইমান নিজের গান দিয়ে ছেলেগুলোর উপরে গুলি ছুটতে থাকে। একে একে সবাই পালিয়ে যেতে শুরু করে। ছেলেগুলো পালিয়ে গেলে আইমান দিশার কাছে এসে বলে, আরে আপনি এখানে কি করেন এত রাতে? দিশা এতটাই ভয় পেয়েছিল সে যে আইমানকে জাপটে জড়িয়ে ধরেছে। আইমান প্রথমে
কোনো মায়াবীর স্পষ্ট শিহরিত হয়ে গেল। তখন মিলি পাশ থেকে কাঁদো কাঁদো সুরে বলল, তোকে আমি না করেছিলাম না এই জঙ্গলে না আসতে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এখন দেখ একটুর জন্য কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আপনারা এখানে কেন এসেছিলেন? দিশা আইমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপরাধের সুরে বলে উঠল, আমরা পিকনিক করার জন্য এই জঙ্গলে এসেছিলাম, এসে এই অবস্থা হলো। পিকনিক করার জন্য পৃথিবীতে কোনো জায়গা পান নাই, জঙ্গলে পিকনিক করতে হলো? এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো বুঝতে পারছেন? তখন দিশা কিছু বলতে পারছিল না, চুপচাপ বসে রইল। সত্যিই তো, ছেলেটা যদি আজকে না আসতো তাহলে হয়তো তারা এতক্ষণে ওই ছেলেগুলোর ভোগের বস্তু হয়ে যেত। দিশা তখন আস্তে আস্তে বলে উঠল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু এত রাতে আমরা বাড়ি যাব কি করে? আমরা তো ভয় করছে। কেন অ্যাডভেঞ্চার করবে না? এখন দেখো কেমন মজা লাগে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাদের সাথে এখানে থেকে যান, কালকে সকালে চলে যাবেন, আমরাও বাসায় চলে যাব। আইমান দিশার কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। মেয়েটা কি বলে? সে একজন ছেলে হয়ে কিভাবে দুইটা মেয়ের সাথে রাত কাটাবে, তাও আবার একটা তাঁবুর ভিতরে? আইমান গম্ভীর কণ্ঠে বলে উঠল, সেটাও তো একটা চিন্তার বিষয়। আপনি কি পাগল হয়ে গেছেন? এই রাতের বেলা আমি একটা ছেলে হয়ে কিভাবে আপনারা দুজন মেয়ের মধ্যে একটা তাঁবুর ভেতরে থাকবো? কিন্তু আমরা এখন কি করব? যদি ওই ছেলেগুলো একটু পর আবার আসে তখন তো আর আপনি থাকবেন না। আইমান কিছুটা চিন্তায় পড়ে যায়। সত্যিই তো, ছেলেগুলো আবার যদি আসে তাহলে মেয়েগুলো কি করবে? আইমান চুপচাপ দাঁড়িয়েছিল। তখন মিলি বলে উঠল, প্লিজ ভাইয়া রাজি হয়ে যান, আমরা কালকে সকালেই এখান থেকে চলে যাব। এই একটা রাত আপনি প্লিজ আমাদের জন্য স্যাক্রিফাইস করেন। স্যাক্রিফাইস বড় কথা নয়, এখানে কথা হচ্ছে আমি কিভাবে তোমরা দুজন মেয়ের মধ্যে থাকবো, তাও এক তাঁবুর ভেতরে। আমরা কতক্ষণ ঘুমিয়ে তারপর পাহারা দিব। এরপর আপনি যতক্ষণ ঘুমাবেন এইভাবে কিছুক্ষণ বদলাবদলি করলেই রাত্রে চলে যাবে। এরপর আপনি আপনার বাসায় আর আমরা আমার বাসায় চলে যাব। আইমান আর কিছু বলতে পারল না, রাজি হয়ে গেল দিশাদের সাথে থাকার জন্য। দিশা তখন বলে উঠল, অনেক ক্ষুধা লেগেছে, ছেলেগুলোর জন্য বারবিকিউটা ঠিকমতো করতে পারলাম না। তখন আইমান আবার আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে তিনজন মিলে বারবিকিউটা করলো। গল্প করতে করতে সবাই ডিনার করে ফেলল। ডিনার শেষে মিলি বলে উঠল, আপনি এত রাতে এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলেন ভাইয়া? আমি এই জঙ্গলে ঘুরছিলাম, আমার এই রাস্তার পাশেই একটা গ্যারেজ আছে। আপনি কেন গ্যারেজ ছেড়ে এত রাতে জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়ান? আপনার ভয় করে না? না, আমার ভয় করে না, আমি একা মানুষ, আমাকে মেরে ফেললেই বা কি? দিশা তখন অদ্ভুত চোখে আইমানের দিকে তাকায়। সত্যি ছেলেটার জীবন কত স্বাধীন, কত মুক্ত। সে ঘুরে বেড়াতে পারে জঙ্গলে, পাহাড়ে, কত জায়গায়। তার মন অ্যাডভেঞ্চার প্রিয়। দিশা মনে মনে ঠিক করে নেয় বিয়ে করলে এই ছেলেকেই সে করবে। ওর সাথে ঘুরবে ফিরবে, নানা রকম রহস্য, রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার দেখা পাবে সে। মিলি দিশাকে ভাবতে দেখে বলে, কি রে দোস্ত, তুই এত কি ভাবছিস? কিছু না দোস্ত, তুই গান গাইতে পারিস, পারলে একটা গান ধর। আরে ধুর, আমার যা কাকের গলা, তাতে গান গাইলে জঙ্গলের যত সব পাখি জেগে যাবে। আইমান মিলির কথায় কিছুটা মুচকি হাসায়। দিশা আইমানের মুচকি হাসি দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আইমানের দিকে। আচ্ছা ভাইয়া, আপনি একটা গান করেন। আরে আমি তো গান পারি না। কি বলেন, গান পারেন না? প্লিজ একটা বলেন। আইমান আর কোনো উপায় না পেয়ে গানের 2-3টা লাইন ধরে তিনজন মিলে গান শেষ করে। যখন সে বসলো তখন দিশা বলে উঠল, আপনার মতো কিন্তু আপনার গানের গলাটা অস্থির। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে দেখলে তো গ্যারেজের মেকানিক মনে হয় না, আপনি কি সত্যিকারের মেকানিক? আইমান তখন কিছুটা বিরক্ত নিয়ে বলল, গ্যারেজ মেকানিক কি কোনো ছোট কাজ নাকি? আমি সব কাজকেই বড় করে দেখি। আমি মাস্টার্স কমপ্লিট করে এই ছোট্ট দোকানটা দিয়েছি, নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। এটাকে এত ছোট করে দেখার কি আছে? আইমানের কথায় দিশা কিছুটা লজ্জা পেয়ে যায়। সে মনে হয় কিছুটা হার্ট করে দিল ছেলেটাকে। আচ্ছা সরি ভাইয়া, আমি আপনাকে হার্ট করে কিছু বলতে চাইনি। ইটস ওকে, সমস্যা নেই। এরপর দেখতে দেখতে এভাবে পুরো রাতটা কেটে গেল।
সকাল হতেই আইমান বলে উঠল, তাড়াতাড়ি আপনাদের সবকিছু গুছিয়ে নিন, আমাকে যেতে হবে, গিয়ে দোকান খুলতে হবে, তাই আপনারা তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিন, আপনাদেরকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। দিশা আর মিলি সব কিছু গুছিয়ে আইমানের সাথে বেরিয়ে পড়ে। আইমান জঙ্গল থেকে বের করে হাইওয়ে রোডে উঠে একটি গাড়িতে তুলে দেয় তাদেরকে দুজনকে। দিশা তখন বলে ওঠে, আচ্ছা ভাইয়া, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? তখন আইমান কিছু না ভেবেই নিজের নাম্বারটা দিশার দিকে এগিয়ে দেয়। দিশা নাম্বারটা নিয়ে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে। তখন মিলি বলে ওঠে, কি রে দোস্ত, তুই ওই ছেলেটার কাছ থেকে নাম্বার নিলি কেন? আছে দোস্ত আছে। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করিস কেন? তোর দুলাভাই বানানোর জন্য নিচ্ছি। ছেলেটাকে তো আমার পছন্দ হয়েছিল, তুই আমার কাছ থেকে কেড়ে নিলি? কি বললি? ও এখন থেকে আমার ফ্রেন্ড, ওর ব্যাপারে কোনো কথা বললে ফোন করে ফেলবো একেবারে। দোস্ত, তুই প্রেমের আগেই আমাকে ছ্যাঁকা দিয়ে দিলি। যা, ওর থেকে ভালো একটা তোকে খুঁজে এনে দেবো। তুই আমার জন্য কি খুঁজবি আমার জানা আছে, আমি নিজেরটা নিজেই করে নিব। দুজন হাসতে হাসতে বাসায় চলে যায়। ওদিকে রবি চারিদিক খোঁজ নিয়েও সে অফিসারের কোনো খবর পাচ্ছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওদিকে 2 দিন পরই একটা বড় ডিল সাইন আছে, এটা তাকে হ্যান্ডেল করতেই হবে। যদিও এই অফিসার কোনো প্রবলেম করে এই নিয়ে চিন্তায় রাতে ঘুমাতে পারছিল না রবি, তাই একটা প্ল্যান সাজায় ওই অফিসারকে ধরার জন্য। ওদিকে বাসায় গিয়ে আইমানের কথা ভাবতে থাকে দিশা। ছেলেটার প্রতি অজানা একটা টান অনুভব করছে সে। হয়তো সে ছেলেটার প্রতি গভীর প্রেমে আসক্ত হয়ে গেছে, যেই প্রেম থেকে তাকে তোলা অসম্ভব, যে প্রেম তার সর্বগ্রাস করে দিচ্ছে। রবি গিয়ে তার প্ল্যান সাজায়। একটা ট্রাক ভর্তি করে কয়েকটা খালি বোতল নিয়ে সে সীমান্ত থেকে আসছিল। তখন এটা খবর ছড়িয়ে দিয়েছে যে এগুলো মদের বোতল, সাপ্লাই হচ্ছে আজকে। খবরটা পেয়েই আইমান রেডি হয়ে যায়। ওদিকে রবি তার ট্রাকের পেছনে কয়েকটা গাড়ি নিয়ে আসে। যদি রাস্তায় ট্রাক কেউ আটকায় তাহলে গাড়িগুলো থেকে মানুষ বের হয়ে ওই অফিসারকে ধরবে। কিন্তু আইমান উল্টো প্ল্যান করে সে রাস্তার মধ্যে কয়েকটা পিন ছড়িয়ে রাখে, যাতে গাড়ির টায়ার ফেটে যায় এবং তার কাছে ঠিক করাতে আসতে হয়। ওদিকে রবি ট্রাক নিয়ে অনেকটা পথ পাড়ি দিল, কিন্তু কেউই কোনো প্রবলেম করলো না। হাইওয়ে রোডে উঠে গেছে এখন, কেউ অ্যাটাক করলো না। তাই রবি গাড়িগুলোকে সে ফিরে যেতে বলে। গাড়িগুলো ফিরে যাওয়ায় ওদিকে রবির গাড়িটার টায়ার পাংচার হয়ে যায় আইমানের দোকানের সামনে এসে। এটাকে কাকতালীয় ভেবে রবি আইমানের কাছে এটা ঠিক করাতে আসে, কিন্তু আইমান যেই মাত্র রবিকে দেখেছে সে ইমনকে ইশারা দিল। ইমন আর কিছু অফিসারকে আগ থেকেই রেডি রেখেছিল। তার রবি আসা মাত্রই কথার ফাঁকে ফাঁকে রবির মাথায় পেছনে আঘাত করে। রবি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সবাই গ্যারেজের পেছনে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, সেখান দিয়ে নিয়ে রবিকে একটা রুমের মধ্যে বেঁধে রাখে। রবিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সামনে বসে আছে আইমান। রবির জ্ঞান ফিরে অপেক্ষায় আইমান আর ইমন, কিন্তু রবির জ্ঞানই ফিরছে না। তাই আইমান ইমনকে বলল, ইমন তুমি যাও, 1 বালতি পানি নিয়ে আসো। ইমন গিয়ে 1 বালতি পানি নিয়ে আসলো, এনে রবির মুখে ছুঁড়ে মারল। রবি কেঁপে উঠল। হঠাৎ করে মুখে পানি পড়ায় রবির জ্ঞান ফিরতেই সে চারিদিকে তাকিয়ে দেখল, তার মানে সে ধরা পড়ে গেছে, তাকে বেঁধে রাখা হয়েছে। রবি কি করবে বুঝতে পারছিল না। তখন রবি চিৎকার করে করে বলে ওঠে, আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? আমি কি করেছি? রবির কথায় তখন আইমার আর ইমন হেসে উঠল। কি করছিস তুই এখনো জানিস না? সিটি গ্রুপ এর প্রধানকে বল আমাদেরকে। রবি তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোরা ধরবি টিসি গ্রুপের প্রধানকে? তাদের মতো কত অফিসার আসলো গেল, কেউ ওই মানুষটাকে কখনো দেখতেই পারেনি আর না ধরতে পেরেছে। তখন আইমান রবির কান বরাবর একটি ঘুষি মারে। আমি অন্য অফিসারদের মতন না, আমি আইমান খান, সিক্রেট ডিটেকটিভ গ্রুপের প্রধান। তোর মতন কত রবিকে আমি পকেটে ঢুকিয়ে রেখেছি তুই জানিস? এখন তাড়াতাড়ি যদি নিজের ভালো চাস বলে দে ওই গ্রুপের প্রধান কি। আমার জীবন চলে গেলেও আমি বলবো না ওই গ্রুপের প্রধানের নাম। আর তুই কি ভেবেছিস আমাকে আটকে রেখে তুই পার পেয়ে যাবি? দেখ, হয়তো এতক্ষণে তোর মৃত্যুর ব্যবস্থা হয়ে গেছে।
আরে পাগল, জীবন মরণ সব ওপরওয়ালার হাতে। আর আমি কিভাবে মৃত্যু নিয়ে খেলা করব? এর চেয়ে ভালোই ভালোই বলে দেই ওই গ্রুপের প্রধানকে, নইলে তোর জন্য ঘোর বিপদ অপেক্ষা করছে। তুই একটাই আশা করে বসে থাক যে তুই ওই প্রধানকে ধরবি, কিন্তু মনে রাখ তুই কখনোই ওকে ধরতে পারবি না। আইমান তখন ইমনকে ইশারা করে চলে যায়। বাইরে বেরিয়ে আসে আইমান। তখন ইমন 2টা কারেন্টের তার নিয়ে এসে রবিকে শক দিতে থাকে। রবির চিৎকারে পুরো রুমটা কম্পিত হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, তাকে সহ্য করতে হবে। যে করেই হোক তাকে সহ্য করতেই হবে। ইমন শুধু বারবার বলছিল, তুই যদি বাঁচতে চাস তাহলে বলে দে এই গ্রুপের প্রধান কি, নইলে এভাবেই প্রতিটা মুহূর্ত তোকে মারতে থাকবো। তোরা আমাকে মেরে ফেললেও আমি কোনো মতেই ওই গ্রুপের প্রধানের কথা বলবো না। এত যখন মরার শখ তাহলে মর। বলেই ইমন পুরো শক্তি দিয়ে রবির গলা চেপে ধরে। কিন্তু আইমান ফিরে এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি ইমনকে ছাড়িয়ে নিয়ে যায়। আর ইমন, কি করছো? এভাবে মেরে ফেলে তুমি কখনোই টিএসসি গ্রুপের প্রধানের ইনফরমেশন পাবে না। ওর কাছ থেকে সিস্টেমে কথা বলে নিতে হবে। স্যার, লোকটা যা জেদি, আমার মনে হয় না ও ওর বসের কথা বলবে। তুমি যে বোকাই রয়ে গেলে ইমন। ও কেন ওর বসের কথা বলবে? ওর মুখ থেকে আমরা ওর নাম বলিয়ে ছাড়বো। কিন্তু সেটা কি করে সম্ভব স্যার? বাইরে আসো, সব বলছি। এরপর আইমান আর ইমন বাইরে আসে। বাইরে এসে ইমন বলে, স্যার, আমরা কিভাবে ওই গ্রুপের প্রধানকে খুঁজে বের করব? এখন ওকে দিয়ে বলানোর একটা উপায় আছে। তুমি এক কাজ করো, রবির ফ্যামিলির খোঁজ করো, ওর ফ্যামিলিকে আটক করে নিয়ে আসো, তখনই দেখবে এমনিতেই কথা বলবে। ওকে স্যার, আমি এখনই খবর নিচ্ছি। এরপর ইমন বেরিয়ে যায় আর আইমান তার পুরো বিষয়টা বসকে জানায়। বস তাদেরকে অভিনন্দন জানায় এবং কাজ ঠিকমতো করে যেতে বলে। ওদিকে রুমে বসে বসে বোর হচ্ছিল দিশা, তাই একবার ভাবলো আইমানকে কল করবে। আইমানের নাম্বারটা নিয়ে কল করলো। আইমান অপরিচিত নাম্বার থেকে ফোন ধরে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি দিশা বলছিলাম। ও মিস দিশা, আপনি? তাই কেমন আছেন? জি ভালো, আপনি? এখনো কি অ্যাডভেঞ্চারের শখ আছে, না সব চলে গেছে? অ্যাডভেঞ্চারের শখ আমার কোনোদিনই যাবে না। তা কি করেন আপনি? না, এই তো দোকানে বসে আছি। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপনার দোকানে আসছি। বলেই ফোনটা রেখে দিল। দিশা আর আইমান চিন্তা করতে লাগলো দিশা কেন যে এই সময় তার দোকানে আসবে, কিন্তু কিছুই ভেবে পেল না। তাই সে ঠিকঠাক হয়ে বসে পড়ল। প্রায় 30 মিনিট পর দিশা আসলো। দিশা এসে আইমানের সামনে বসে বলল, তা আপনার দোকানে এখন কেমন চলে? হ্যাঁ, খুব ভালোই চলে। যা ইনকাম হয় তা দিয়ে আপনি খেয়ে পরে বাঁচতে পারেন? অবশ্যই, আমি আমার সব প্রয়োজন মিটিয়েও ভালো মতন চলাফেরা করতে পারি। হ্যাঁ, তা আপনাকে দেখেই বোঝা যায়। এখন বলেন, যদি আপনার ফ্যামিলিতে একজনের জায়গায় দুজন হয়ে যায় তাহলে কি আপনি খাওয়াতে পারবেন? আমি আপনার কথার কিছুই বুঝতে পারলাম না। এটা বোঝা লাগবে না, শুধু বলেন, যদি আপনি তো এখন একা আছেন, একা একা যেভাবে খেয়ে পরে বেঁচে আছেন ঠিক তেমনভাবে যদি আপনার পরিবারে দুজন হয়ে যায় তাহলে কি আপনার সংসার চালাতে কোনো অসুবিধা হবে? আশা করা যায় না। তবে আপনি কেন এসব জিজ্ঞাসা করছেন? কারণ আমি আপনার সংসারে আসব। কেন? আপনি আমার বাসায় গিয়ে কি করবেন? এত কিছু বোঝেন আর এটা বোঝেন না? কি বুঝবো? আমি তো আপনাকে নিয়ে অনেক কিছু ফিল করে ফেলেছি। আই লাভ ইউ। আমি আপনার বউ হতে চাই, আপনার সাথে দেশ বিদেশে ঘুরে বেড়াতে চাই, অ্যাডভেঞ্চারের সাথী বানাতে চাই। আরে, আপনি পাগল হয়ে গেছেন? 2 দিন হলো না দেখা হওয়ার, আর আপনি এর মধ্যেই প্রেমে পড়ে গেলেন। এই জন্যই তো আপনাদের এত প্রবলেম। ছেলেদের সাথে দেখা হলেই প্রেমে পড়ে যান, পরে স্যাকা খেয়ে ব্যাকা হয়ে কান্না করেন। কি বলা তুমি? আমি শুধু শুধু প্রেমে পড়ি নাকি? এই প্রথম তোমাকে দেখি আমার এরকম একটা ফিল হলো। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি আমার বাবাকে দিয়ে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আরে আজব মেয়ে তো আপনি। আমি আপনাকে বিয়ে করব না, আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? দরকার হলে জোর করেই করব। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আমি পারবো না কাউকে ভালোবাসতে। কেন, গার্লফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। এতে আপনার কোনো সমস্যা? ওইসব গার্লফ্রেন্ড সবকিছুর কথা ভুলে যান। এখন থেকে
আমাকে নিয়েই আপনি স্বপ্ন দেখবেন। আপনি তো আসলে একটা পাগল। একবার আপনি, একবার তুমি, সবকিছুর মিশ্রণ করে তো কথা বলেন দেখি। আমি এইরকমই, আর এইরকমই সারা জীবন সহ্য করতে হবে। তাই এখন থেকে প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, বইয়েই গেছে আপনাকে বিয়ে করতে আমার। বিয়ে করবি না মানে? জোর করে বিয়ে করব? এরই মধ্যে ইমন সেখানে চলে আসে। দিশাকে সেখানে দেখে সে কিছু চিন্তা না করেই বলে উঠল, স্যার, রবির বাড়ির লোকেরা খবর পেয়ে গেছে। আইমান তখন ইমনকে টেনে নিয়ে যায় সেখান থেকে। দিশা শুধু তাকিয়েছিল তাদের চলে যাওয়ার দিকে। স্যার, কি হয়েছে? এখন বলো কি হয়েছে? স্যার, ইমনের বাড়ির লোকের খোঁজ পেয়েছি। এর একটা ছেলে আর ওর ওয়াইফ আছে। তুলে নিয়ে আসো ওদেরকে। এরপরে ইমন সেখান থেকে চলে যায় রবির পরিবারকে আটক করে আনতে। ওদিকে দিশাও কিছুক্ষণ অপেক্ষা করে আইমান না আসায় চলে যায়। আইমান গিয়ে রবির সামনে বসে রবি তখন আইমানকে বলে, তোরা কেন আমাকে মেরে ফেলেছিস না? আমি কিছুতেই ওই লোকের ইনফরমেশন তোকে দেব না। তুই দিবি তো 14 গোষ্ঠী দিবে। আমাকে মেরে ফেললেও দিব না। তোর পরিবারে কে কে আছে? তোর ছেলে আর তোর ওয়াইফ, তাই না? তুই আমার পরিবারের সাথে কি করছিস? বল, তুই আমার পরিবারের সাথে কি করছিস? এখনো কিছুই করি নাই, এবার করব। যদি তুই আমাকে তোর বসের কথা না বলিস তাহলে। তুই প্লিজ ওদের সাথে কিছু করিস না। করব, চিন্তা করিস না। দেখ আইমান, তোকে যদি ওর ইনফরমেশন দিয়ে দেই তাহলে তুইও মরবি, আমাকেও মারবি। আমিও মরবো না, তোকেও মারবো না, তোর ফ্যামিলিও বাঁচবে। তুই আমাকে সব ইনফরমেশন দিয়ে দে। আমি কিছুতেই ওর কিছু তোকে দিব না। আইমান রাগ করে রবির হাতে পায়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণ মারার পর ক্লান্ত হয়ে বেরিয়ে যায়। ওদিকে টিসি গ্রুপের প্রধান তার একমাত্র বিশ্বস্ত কর্মচারী রবির আকস্মিক হারিয়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়ে যায়। অনেকটা সংকোচবোধ নিয়ে তিনি তার যত কর্মচারী আছে সবাইকে কাজে লাগিয়ে দেয়, যে করেই হোক তারা যেন ওই অফিসারের সব ইনফরমেশন তাকে এনে দেয়। সবাই কাজও শুরু করে দেয় আইমানের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কেউই কোনো রকমভাবে সেরকম কোনো পেরে উঠছিল না। ওদিকে ইমন রবির ফ্যামিলির সবাইকে ধরে আনে গ্যারেজের পিছনের সেই আন্ডারগ্রাউন্ড রুমে। রবি নিজের ফ্যামিলির লোকদের দেখে ভয়ে কাঁপতে শুরু করে। না জানি আইমান ওর শিশু আর নিষ্পাস মেয়েটার সাথে কি করবে। কিরে, এরা কি তোর পরিবার? ওদের ছেড়ে দে প্লিজ, আমি তোদের পায়ে ধরছি, তোরা ওদেরকে ছেড়ে দে। ওদেরকে ছাড়বো যখন তুই তোর বসের ইনফরমেশন আমাদেরকে দিবি। আমার পক্ষে আমার বসের ইনফরমেশন দেওয়া সম্ভব না। সম্ভব হলে আমি দিয়ে দিতাম। প্লিজ তুই ওদেরকে ছেড়ে দে। ইমন, যাও তো কারেন্টের তারটা নিয়ে আসো। প্লিজ এই ছোট ছেলেটাকে তুই এভাবে নির্যাতন করিস না। আমি তোর পায়ে ধরি আইমান। তোর কি ওর নিষ্পাপ মুখটা দেখে একটু মায়া লাগে না? মায়া? তোদের মায়া লাগে না যখন লক্ষ লক্ষ ছেলেদের তোরা নেশার পথে ধাবিত করিস, তাদের জীবন ধ্বংস করে দিস? কত হাজার বাবা মা ঠিক তোদেরই মতন আহাজারি করে, তখন কি তাদের সে আত্মচিৎকার তোরা শুনতে পাস না? এখন কেন নিজেদের ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে কষ্ট পাচ্ছিস? লক্ষ লক্ষ ছেলে মেয়ে যখন নেশার পথে ধাবিত হয়, নেশাদ্রব্য গ্রহণ করার জন্য যখন বাইরে খুন খারাপি করে বেড়ায়, তখন ঠিক এভাবেই তাদের বাবা মা আত্মচিৎকার করতে থাকে। তখন মানুষের চোখ দিয়ে জল পড়ে না, তখন ওই বাবা মায়ের হৃদয় দিয়ে কাঁদে। তাদের হৃদয়ের কান্না কি তোরা শুনতে পাস না, নাকি শুনিস না? তাদের কান্নায় তোদের হাসি মিশে যায়, তাদের কান্না ওদের ঢং মনে হয়। কিন্তু দেখ, আজ যখন তুই এই অবস্থায় পড়েছিস তখন তোর কেমন লাগছে? আজ যদি তুই তোর বসের ইনফরমেশন আমাকে দিস তাহলে তোর বসকে আমরা ধরবো। শুধু তোর বসকেই ধরবো না, লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। আমি কতবার বলবো, আমার বস এতটাই ভয়ঙ্কর যে আমার পক্ষে তার ইনফরমেশন দিলে এর চেয়ে বেশি ছেলে মেয়েকে বোম দিয়ে উড়িয়ে দেবে। তুই আমাকে ইনফরমেশন দে, বাকিটা আমিই দেখছি। বললাম না আমার পক্ষে বসের ইনফরমেশন দেওয়া সম্ভব না। ইমন, তুমিও ছেলেকে কারেন্ট শক দাও। আমি তোদের ইনফরমেশন দিচ্ছি, তোরা প্লিজ আমার ছেলেকে ছেড়ে দে। তখন ইমন আর আইমান হাসতে হাসতে একটা চেয়ার নিয়ে রবির সামনে বসে। বল, তোর বসের নাম কি? দেখ, আমি আবারও বলছি, তোরা কিন্তু নিজেই নিজের মৃত্যুর কাছে চলে যাচ্ছিস।
বলবি নাকি তোকে আবার গিয়ে কারেন্টের শক দিব? না প্লিজ, আমি বলছি আমার বসের নাম তালুকদার শরীফ, দেশের নামকরা বিজনেসম্যান। বিজনেসের আড়ালে তার এই কালো রাজ্য গড়ে তুলেছে, যে রাজ্যের এক এক রাস্তায় তার হাত। সে এটাতেই ভয়ঙ্কর যে মৃত্যুকে মধ্যেই শত শত লোকে বোম দিয়ে উড়িয়ে দিতে পারে। তার কাছে দক্ষিণ কোরিয়া থেকে আনা অনেকগুলো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো দিয়ে এক একটা শহরকে মুহূর্তের মধ্যেই উড়িয়ে দিতে পারবে। এখন তোরা আমাকে ধরছিস, হয়তো সে সেই ব্যবস্থাই করেছে। স্যার, লোকটা তো আমরা যতটা কল্পনা করেছি তার থেকেও বেশি ভয়ঙ্কর। আমাদের চিন্তা শক্তি যেখানে গিয়েই থামবে, সেখান থেকেই তালুকদার চিন্তা শুরু হয়। তালুকদার হয়তো এতক্ষণ তার ইনফরমেশন পেয়ে গেছে। তুই নিজের ফ্যামিলির খোঁজ নিয়ে দেখ, হয়তো তোদের দুজনের ফ্যামিলি উপরে চলে গেছে। কথাটা শোনা মাত্রই আইমানের বুকটা কাঁপতে শুরু করে। আইমান তাড়াতাড়ি করে নিজের মাকে কল দেয়, কিন্তু তার মা কল ধরছে না। আইমান একের পর এক কল দিতে থাকে, কিন্তু তার মা কল ধরছে না। ওদিকে ইমনের বাসায় কেউই নেই, তাই সে তার স্যারের জন্য চিন্তা করছে। আইমান তাড়াতাড়ি করে ইমনকে বসিয়ে নিজের বাসায় গিয়ে দেখতে পায় তার মা দরজার সামনে গলা কাটা অবস্থায় পড়ে আছে। আইমান চিৎকার করে কান্না করে ওঠে, কিন্তু তার কিছুই করার নেই। তার মা মারা গেছে, খুন হয়েছে তার মা ওই নরপিশাচদের হাতে। আইমান কি করবে কিছুই বুঝতে পারছে না। 2 দিন পর্যন্ত নিজের ঘর থেকে বের হয়নি। ওদিকে 2 দিন ধরে ইমন আর রবির ফ্যামিলিকে বেঁধে রেখেছে। সে ওই একই জায়গায়। ইমন যখন রবির সামনে আসে তখন রবি বলে, আমি বলেছিলাম না লোকটা কতটা ভয়ঙ্কর, তার প্রমাণ তোরা হাতে নাতেই পেলি। এখনো বলছি ওই লোকটার পিছন ছেড়ে দে, নইলে তোদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করেছে। আমাদের এই স্যাক্রিফাইস একদিন দেশের লক্ষ লক্ষ মানুষকে বাঁচাবে। তাদের জন্য আমরা নিজেরা স্যাক্রিফাইস করতে রাজি আছি স্যার। ফিরে আসবেন, আমি বলছি স্যার, ফিরে আসবেন। তোরা দুজন মিলে কিছুই করতে পারবি না ওই ভয়ঙ্কর লোকটার, যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা, লক্ষ লক্ষ আমি অফিসারের কিছুই করতে পারিনি, সেখানে তোরা দুজন তো ওই লোকটার কাছের দুধের শিশু। আইমান 2 দিন পর ঘর থেকে বের হয়ে তালুকদার শরীফের সব ইনফরমেশন জোগাড় করতে থাকে। যখন এই লোকটার ইনফরমেশন তার হাতে আসে, তখনই আইমানের হাত কাঁপতে থাকে, কারণ তালুকদার শরীফ আর কেউই নয়, দিশার বাবা। কিন্তু এখন সে কি করবে? দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য সে তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করবে? দিশাকে তুলে এনে সেই জায়গায় বেঁধে রাখে যেখানে রবিকে বাঁধা হয়েছে। হঠাৎ করে আইমানের এমন কর্মকাণ্ডে দিশা প্রচণ্ড ভয় পায়, সাথে অবাক হয়। দিশা, রবি আর রবির ফ্যামিলিকে বাঁধা হয়েছে। সামনে বসে আছে এই ইমন আর আইমান। দিশা অবাক হয়ে আইমানকে প্রশ্ন করে, আইমান, তুমি আমাকে তুলে নিয়ে এভাবে বেঁধে রাখলে কেন? আমি তোকে বেঁধে এনেছি কারণ তোর বাবা দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি তোকে ধ্বংস করে দেব। আইমান, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ ব্যবসায়ী। দেশের কোনায় কোনায় তার সুনাম ছড়িয়ে আছে। দিশার কথায় আইমান আর ইমন ভয়ঙ্করভাবে হেসে ওঠে। ন্যায়পরায়ণ মানুষ থাবার তোর বাবা কত বড় নরপিশাচ, তুই যদি জানতে পারতি তাহলে তোর বাবাকে বাবা বলে ডাকতে তোর ঘৃণা হতো। আইমান, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর একটা বার আমার বাবার নামে একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব আমি তোমাকে ভালোবাসি। যেটা সত্যি সেটাই বলছি, এর বাইরে কিছুই না। তুই যাই বলিস না কেন, তোর বাবা একজন খুনি, একজন সন্ত্রাসী, একজন মাদক ব্যবসায়ী। দিশা তখন আইমানের গালে থুতো দিয়ে দেয়। আইমান উঠে গিয়ে দিশার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, নিজের বাবাকে এভাবে অন্ধবিশ্বাস করেছিস? সারা মানুষের রক্ত ঝরা টাকায় তোরা ফুর্তি করে বেরিয়েছিস। আজ বুঝবি ওই টাকার মূল্য কতটুকু। ওই টাকাগুলো মানুষের রক্ত বেচে টাকা। মানুষ রক্ত বিক্রি করে তোর বাবা আজ বড় লোক। তোর পাশে বসে থাকা লোকটাই তার প্রমাণ। এই লোকটাকে পুঁজি বানিয়ে তোর বাবা দিনের পর দিন অনৈতিক কাজ করে বেড়িয়েছেন। ব্যবসার আড়ালে কালো টাকার পাহাড় গড়েছেন। জিজ্ঞাসা করে দেখ পাশের লোকটাকে। দিশা পাশে তাকিয়ে দেখে রবি বাঁধা অবস্থায় বসে আছে। রবি অনেকদিন তাদের বাসায় গিয়েছে, কিন্তু সেটা ব্যবসায়িক কাজ ভেবে এসেছে দিশা এতদিন। কিন্তু নিজের বাবার ব্যাপারে এত খারাপ কথা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারেনি দিশা।
সে সহ্য করতে পারছিল না আইমানের কথাগুলো। দিশা ভয়ঙ্কর কণ্ঠেই আইমানকে বলে ওঠে, আইমান, তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তোকে আমি খুন করব। তুই আমার হাতটা ফেলে দে। এই মেয়ে চুপ থাক, এখন বসে থাক, আর একটাও কথা বলবি না। আমি তোকে খুন করে ফেলবো। স্যারের ব্যাপারে এত খারাপ কথা বলার সাহস তুই কই পেলি? এই চামচা বাচ্চা চামচা, খবর দেয়, তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। ইমন এগিয়ে যেতে চাইলে আইমান ইমনের হাতটা ধরে বলে, ইমন, তুমি রাগান্বিত হবে না। একটু পরে ও ওর বাবার আসল রূপ দেখতে পাবে, তখন ওর অবস্থা দেখতে পারবে। তখন আইমান নিজের ফোনটা নিয়ে তালুকদারের ফোনে দিশার বেঁধে রাখা পিকগুলো সেন্ড করে। ওদিকে তালুকদার নিজের মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিল। যখনই পিকগুলো পেল, ভয়ে ভয়ে ওই ফোনে ফোন করলো। আইমান তালুকদারের কল দেখে হেসে ধরে বলল, আরে তালুকদার সাহেব যে, আমাকে ফোন করলেন যে? এই কুত্তার বাচ্চা, তুই আমার মেয়েকে কেন তুলে নিয়ে এসেছিস? তোকে আমি কিন্তু খুন করব। কে তুই? ও মা, আমাকে চিনতে পারছিস না? আমি আইমান খান, যাকে খোঁজার জন্য তোর লোকেরা ঘুরে মরছে। যদি সাহস থাকে সামনাসামনি আয়, এসে আমার সাথে লড়াই কর। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই দিশা সব কিছু শুনতে পাচ্ছিল। দিশা তার বাবার কথাগুলো শুনছিল। তখন আইমান বলে ওঠে, যদি নিজের মেয়েকে বাঁচাতে চাস তাহলে আমার পাঠিয়ে দেওয়ার ঠিকানায় 1 ঘন্টার মধ্যে চলে আয়, না হলে তোর মেয়েকে উপরে পাঠিয়ে দিব। শুয়োরের বাচ্চা, তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি। তোকে ধ্বংস করে দিতে তোর মাকে যেমন খুন করেছি, ঠিক তেমনি তোকেও ধ্বংস করে দেব। তুই এখনো ভাবতে পারিসনি তুই কার সাথে লাগতে এসেছিস। খবরদার, তুই আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবি না, নইলে তোর মেয়ে আমার সামনেই আছে, এখনই গুলি করে মেরে ফেলবো। এই খবরদার, এই কাজ করবি না। আমি আসছি, তুই ঠিকানা পাঠা, দেখি কার কত সাহস। আইমান তখন ঠিকানাটা পাঠিয়ে দেয় দিশার দিকে। তাকায়, দিশা এখনো একটা ঘড়ির মধ্যে আছে। কি কথা হলো সবকিছুই ভাবছিল। তার বাবা কি বলল? দিশা শুধু অবাক হয়ে কথাগুলোর চিন্তা করছিল। তার বাবা এরকম সে কল্পনাও করতে পারেনি। ওদিকে তালুকদার প্রস্তুত হয়ে আসলো নিজের মেয়েকে উদ্ধার করার জন্য। ওদিকে আইমান আর ইমন প্রস্তুত হয়ে গেল নিজেদের জীবনের শ্রেষ্ঠ লড়াই করার জন্য। সত্যের বিরুদ্ধে মিথ্যার লড়াই, এটা ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই। তাই এটা তাদেরকে জিততেই হবে। এটা যে করেই হোক, এই যুদ্ধে তাদেরকে দেশের মানুষদের, দেশের হাজারো নেশায় আসক্ত লোককে বাঁচানোর জন্য জিততেই হবে। আইমান ইমনকে আবেগী গলায় বলে উঠল, ইমন, প্রস্তুত হয়ে নাও জীবনের শ্রেষ্ঠ লড়াইটা করার জন্য। আমি প্রস্তুত স্যার। আমি চাই আমি এই লড়াইটা করি। আমি মরে গেলে হয়তো এক অফিসার মরে যাবে, কিন্তু দেশের হাজারো লোক বেঁচে যাবে। তাই স্যার, প্লিজ আমাকে এই লড়াইটা করতে দিন। এসব কি বলছো ইমন? তোমার মতন একজন সৎ সাহসী অফিসার আমাদের সমাজে দরকার। তুমি কেন একা লড়াই করবে? তোমার পাশে আমি আসছি। তখন রবি পাশ থেকে বলে ওঠে, 10 বছর ধরে ওই লোকটার নির্যাতন সহ্য করে আসছি। প্রতিটা মৃত্যুতেই মৃত্যুর ভয় নিয়ে লড়েছি। তোমরা প্লিজ আমাকে তোমাদের সাথে নাও। ওই লোকটাকে খুন করলে হয়তো আমার অপরাধ দাবর কিছুটা কমবে। চুপ, নিজের কথাই চিন্তা করে পালিয়ে যাওয়া ধান্দা করেছিস, চুপচাপ বসে থাক। আইমান প্রস্তুত হচ্ছিল কখন আসবে সেই সময় যখন লক্ষ লক্ষ মানুষের খুনি, লক্ষ লক্ষ বাবা মায়ের আত্মচিৎকারের কারণ সেই লোকটা তার সামনে আসবে। প্রায় 30 মিনিট পর দরজায় নক করলো। ইমন গিয়ে দরজাটা খুলতেই লাথি দিয়ে ইমনকে প্রায় উড়িয়ে ফেলে দেয় তালুকদার। ইমন মাথায় আঘাত পেয়ে ফিরে আসে, মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে গিয়ে তালুকদারের গলা চেপে ধরে। তখন আইমান ইমনকে ছাড়িয়ে বলে, যাও ইমন, ওর মেয়ের গলায় একটা ছুরি ধরো, এখানেই ওর মেয়েকে শেষ করে দাও। যেভাবে আমার মাকে খুন করেছে সেভাবেই ওর মেয়েকে ওর সামনে খুন করো। এই শুয়োরের বাচ্চা, আর এক পা এগোলে আমার মেয়ের দিকে, এখান থেকেই তোকে বুম দিয়ে উড়িয়ে দেব। আমি একা এসেছি, কে আছিস আমার সাথে লড়াই করবে? আয় আমার সামনে। আমার মায়ের খুনি তুই এদেশের হাজারো ভাই বোনের খুনি, যাদের তুই জ্যান্ত অবস্থায় মেরে ফেলেছিস। যারা বেঁচে থেকেও মৃত, তাদের সবার প্রতিশোধ আমি নিব। তুই সাহস থাকলে আমার সামনে আয়, আমার সামনে এসে লড়াই কর। কথাটা বলা মাত্রই গলা চেপে ধরে তালুকদার আইমানের। আইমানও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে
লড়াই করতে থাকে তালুকদারের সাথে। দিশা অবাক হয়ে নিজের ভালোবাসা আর তার নিজের বাবার লড়াই দেখছিল। চোখ দিয়ে তার অনবরত জল গড়িয়ে পড়ছে। আল্লাহ, তুমি এই কোন দিনের সামনে এনে আমাকে ফেললে যেদিন নিজের বাবার সাথে নিজের ভালোবাসার লড়াই দেখতে হয়? আমাকে কেন এই পৃথিবীতে এত ভয়ঙ্কর একটা অবস্থায় সম্মুখীন করালে? জীবনে অনেক অ্যাডভেঞ্চারের, অনেক রহস্য রোমাঞ্চকর শিকড় ছিল, কিন্তু যে রহস্য রোমাঞ্চ আমি দেখলাম তারপর হয়তো আর জীবনে কোনোদিনও রহস্য রোমাঞ্চ দেখার সাহস হবে না। প্লিজ তুমি আমাকে তুলে নাও, আমিও সহ্য করতে পারছি না। দিশা আর তাকিয়ে থাকতে পারল না, চোখ বন্ধ করে নিল। ওদিকে আইমান একের পর এক লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে তালুকদারের উপরে। আইমান তাড়াতাড়ি করে তার বসকে কল করে। ইমন, কি হয়েছে? স্যার, আমরা ওই ভয়ঙ্কর খুনিকে ধরে ফেলছি। আপনি তাড়াতাড়ি সব ফোর্স নিয়ে এখানে চলে আসেন স্যার। তার সাথে মরণপণ যুদ্ধ করছে। সত্যি আজ তোদেরকে নিয়ে আমি গর্বিত, আমার প্রিয় দুই অফিসার। তোমরা আজ প্রমাণ করে দিলে সত্যর সামনে মিথ্যা কতটা অসহায়। স্যার, তাড়াতাড়ি আপনি আসবেন সব ফোর্স নিয়ে। ওকে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। আইমান যখন গুলি করতে যায় তখনই তালুকদার তার বুকে লাগিয়ে রাখা বোমটা কেটে দিতে যায়। বোমের তার কাটতে কাটতে বলে, তালুকদারকে কোনোদিন কেউ ধরতে পারেনি, ধরতে পারবেও না। তোর মতো অফিসার তো আর জীবনেও না। তবে মরার আগে আমি একটা কথাই বলে যেতে চাই, তুই আমার মেয়ের সাথে কিছু করবি না। আমার মেয়েকে তুই ছেড়ে দিবি। তালুকদার কোনোদিন কারোর হাতে ধরা পড়েনি, পড়বেও না। গুড বাই মাই গ্রেট ওয়ার্ল্ড। বলেই তালুকদার তার বুকে লাগিয়ে রাখা টাইম বোমটা টিপে দেয়। সঙ্গে সঙ্গে বোমটা ফেটে উড়ে যায় তালুকদার। আইমান পাশেই ছিল, তাই আইমান অনেকটা পড়ে যায়। আইমান উড়ে গিয়ে পড়ে অনেকটাই দূরে। আইমান উল্টে পড়ে দেখলো তালুকদার পুড়ে ছাই হয়ে গেছে। যখনই তালুকদারের বোমটা ফাটল তখনই আকাশ বাতাস কম্পিত করে দিশা একটা চিৎকার দিয়ে উঠল। বাবা, তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না বাবা। তুমি কেন এই রাজত্বে চড়ালে? আর কেন এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলে বাবা? কেন বাবা, কেন? আইমান কোনো মতে উঠে গিয়ে দিশার বাঁধনটা খুলে দিল। বাঁধন খুলে দিয়েই আইমান আবার মাটিতে লুটিয়ে পড়ল। ততক্ষণে তাদের বস এসে আইমান আর ইমনকে নিয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে রবিকেও গ্রেফতার করে। আইমানকে হসপিটালে নিয়ে যায়। যাওয়া হয়, সাথে সাথে দিশাও যায়। দিশা কান্না করছিল আইমানের এই অবস্থা দেখে। আল্লাহ, তুমি আমার বাবাকে নিয়ে নিয়েছো, তাকে তার পাপের শাস্তি দিয়েছো, কিন্তু আইমান তো কিছু করেনি। ওকে কেন পাপের শাস্তি দিচ্ছ? আল্লাহ, তুমি ওকে ভালো করে দাও, তুমি ওকে আমার বুকে ফিরিয়ে দাও। হাসপাতালে ডাক্তার আইমানের চিকিৎসা করতে শুরু করে। আইমানের শরীরে অনেক জায়গা পুড়ে গিয়েছিল, তারা সেখানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। আইমানের যখন জ্ঞান ফেরে তখন দিশা দিশা বলে চিৎকার করছিল আইমান। ডাক্তাররা এসে বাইরে থেকে দিশাকে নিয়ে যায় ভিতরে। আইমান দিশাকে ডেকে ডাক্তারকে বাইরে যেতে বলে। ডাক্তাররাও বাইরে চলে যায়। আইমান আর দিশার হাতটা শক্ত করে ধরে বলে, দিশা, আমি কোনোদিন কোনো অন্যায় করিনি। তোমার বাবা অনেক বড় অপরাধী ছিলেন, তাই তাকে শাস্তি দেওয়াটা আমার কর্তব্য ছিল। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না, প্লিজ দিশা। আমি তোমার পাশে আছি। তুমি যা করছো সব এই দেশের জন্য করেছো। এই লোকটা একজন অপরাধী ছিল, তাকে শাস্তি দিয়েছো। আমি তোমার উপর কোনো রাগ করিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আইমান হাতটা বাড়িয়ে দেয়। দিশা এসে জড়িয়ে ধরে আইমানকে। আইমান কান্না করতে করতে বলে, তুমি এইভাবেই আমার পাশে চিরদিন থাকবে তো? হ্যাঁ, থাকবো, যদি তুমি গ্যারেজের মেকানিকের কাজ করে আমার সংসার চালাতে পারো। দিশার কথায় আইমান হেসে বলে, হ্যাঁ, কেন পারবো না। তোমার মনের ঘরের মেকানিকের কাজ করে যা আয় হবে তা দিয়ে ভালো করে আমাদের সংসার চলে যাবে। আমার এতেই চলবে। এরপর দেশে দিশা আর আইমানের বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে 5টা বছরও কেটে গেল। আইমান ঘরে একটা ছোট্ট মামনির জন্ম হয়েছে, তার নাম তিশা। মা মেয়ে মিলে সব সময় আইমানের ঘরটা আলোকিত করে রাখে। এইভাবে দিনের পর দিন ভালো থাকুক সত্যিকারের ভালোবাসাগুলো, ভালো থাকুক পৃথিবীর সব ন্যায়পরায়ণ মানুষগুলোর। অন্যায়কে হারিয়ে ন্যায়ের জয় হবে, তাই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পথেই চলুন।
সত্য চিরদিন এই পৃথিবীর বুকে জয়ী হয়ে এসেছে আর হবেও। তাই সত্যের পথে চলুন। সত্যিকারের ভালোবাসাগুলো কখনোই হারিয়ে যায় না।